রাজনৈতিক এবং সমসাময়িক বিষয় নিয়ে নেক্সাস টেলিভিশনের চলমান আয়োজন, এর নামও চলমান এবং এই অনুষ্ঠান চলছে। এবং সেই অনুষ্ঠানের আজকের পর্বে আপনাদের স্বাগত জানাচ্ছি আব্দুল নূর তুষার, এবং আমার সঙ্গে আছেন দুজন আলোচক। আজকের অনুষ্ঠানের যে বিষয়, সেই বিষয়টি হচ্ছে সংস্কারের সাথে হাম পেলাম। এবং এই বিষয় নিয়ে আলোচনা করতে এবং আরও কিছু বিষয় নিয়ে কথা বলতে আমাদের স্টুডিওতে উপস্থিত রয়েছেন দুজন অতিথি। আছেন শামসুজ্জামান দুদু, ভাইস চেয়ারম্যান বিএনপি, এবং রয়েছেন মাসুদ কামাল, সিনিয়র সাংবাদিক। ইউটিউবে আমাদেরকে দেখতে চাইলে দেখতে পারবেন নেক্সাস টেলিভিশন লাইভ এই ঠিকানা। আর যদি ফেসবুকে দেখতে চান তাহলে পাবেন নেক্সাস টেলিভিশনের ভেরিফাইড পেজে। আমরা আজকে যে আলোচনার বিষয়টি রেখেছি, এটি আসলে এই মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে করুণ একটি ঘটনা, যেটি ঘটে চলেছে, চলমান ঘটনা। একের পর এক শিশু মৃত্যুর সংবাদ পাওয়া যাচ্ছে। 50,000-এর বেশি শিশু আক্রান্ত হয়েছেন, এরকম একটি তথ্য আমাদেরকে দিয়েছে আমাদের স্বাস্থ্য অধিদপ্তর, এবং এই সংখ্যা বাড়ছে। অনেক কেস আনরিপোর্টেড আছে তারা বলেছেন, যেটা স্বাভাবিক। এই ধরনের ব্যাধিতে যারা সুস্থ হয়ে যান অথবা হাসপাতালে যেতে হয় না, তারা অনেক সময় জানান না যে এই রোগটা তাদের হয়েছিল। আর আমাদের এই তথ্য সংগ্রহের যে ক্ষমতা, সেটিও সীমিত। সারা দেশ থেকে, সব জায়গা থেকে সংক্রামক ব্যাধির তথ্য জোগাড় করার জন্য যে অবকাঠামো, সেটা খুব ভালোভাবে কাজ করছে না, এবং এগুলির পিছনে অন্তর্বর্তী সরকারের সময়ের কিছু সিদ্ধান্তের ভূমিকাও রয়েছে। কিন্তু একটা বিষয় আমরা লক্ষ্য করছি যে বারবারই বিরোধী দল বলার চেষ্টা করছে যে হাম নিয়ে এই সরকারের দায়িত্ব আছে। আপনি যেহেতু বিএনপির অত্যন্ত সিনিয়র একজন সদস্য, এবং আপনি জানেন যে ঘটনাটি আসলে কি, আমি আপনার কাছে জানতে চাই যে আপনি কি মনে করেন আসলে এই সরকারের এই হাম নিয়ে দায়িত্ব আছে? অবশ্যই আছে। হাম সংক্রমণের দায়িত্ব নাকি হামের চিকিৎসার দায়িত্ব? চিকিৎসা। হ্যাঁ, তাহলে যে সংক্রমণের দায় কেন এই সরকারকে চাপিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে? চিকিৎসা তো যে সরকার থাকবে সেই সরকারকেই ব্যবস্থা করার চেষ্টা করতে হবে। সংক্রমণের ব্যাপারটা অনেকটা আমাদের সমাজের বৈশিষ্ট্যগুলোর একটি, আমার কাছে মনে হয় ব্যর্থতাগুলো কারো না কারোর ঘাড়ে চাপালে এক ধরনের তৃপ্তিবোধ করা। বাংলাদেশের রাজনীতি ধারাবাহিকভাবে অনেক সরকার আছে, বিরোধী দল আছে। যদি রাজনৈতিক ইতিহাসটা আমরা ঘাঁটি, দেখার চেষ্টা করি, তো সরকারের সামর্থ্য, সরকারের অবস্থান, সরকারের সময়, যেমন উত্তরাধিকার সূত্রেই কিন্তু হামটা এই সরকারের কাঁধে এসে পড়েছে। এই সরকারের বয়স তো 3 মাস শুরু হয়েছে। তো যারা এর আগে ছিলেন তাদের কথা বললে অনেকে বলবেন তো এখন কি হচ্ছে। এটা সংক্রামক, আপনি নিজেও জানেন এইসব বিষয়গুলো কত সেন্সিটিভ। অর্থাৎ আজকের ঘটনা আজকেই যদি আমি সিদ্ধান্ত না নিই, তাহলে আগামীকাল পরশু এটা আরো অন্যরকম। অনেক সময় একটা ছোট্ট সিদ্ধান্তের জন্য এই ঘটনাগুলি আওতার বাইরে চলে যায়। যখন গতকাল আপনারা হয়তো নিশ্চয়ই নজরে আসছে, একজন দম্পতি 9 বছর বা 11 বছর আগে বিয়ে করছে, তাদের কোনো খুবই মূল্যবান শিশু। 11 বছর পরে সে একটা শিশু পাইছে, সন্তান হয়েছে, সেটা সে হারিয়েছে হামে। তা আমি যখন এই নিউজটা পড়লাম না, আমার কাছে এতটাই খারাপ লেগেছে যে এমন জায়গায় সে আছে যে চিকিৎসা ব্যবস্থা অনেক উন্নত বলে আমরা জানি, বাংলাদেশে খুব খারাপ এটা মনে। কিন্তু হামের কাছে তার যে পরাজয়, তার যে ক্ষতি, ভাইরাল অসুখ যেগুলি ভাইরাস দিয়ে হয়, সেগুলির আসলে সরাসরি চিকিৎসা খুব কমই রয়েছে। বিশেষ করে সংক্রামক ব্যাধি যেগুলি, এর প্রতিরোধ হচ্ছে টিকা, কিন্তু হয়ে গেলে এটা আসলে আমাদের শরীর তার নিজের রোগ প্রতিরোধ ক্ষমতা দিয়ে সারানোর চেষ্টা করে, যে কারণে ভাইরাল ইলনেসে সবসময় কিছু না কিছু মৃত্যুর সম্ভাবনা থেকে যায়। হ্যাঁ, তো স্বাভাবিক কারণে এর মুখোমুখি এখন আমাদের দেশ পড়ে গেছে। তা আমি যেটা মনে করি ব্যক্তিগতভাবে, আমার নিজস্ব দলের বাইরে যে কোনো এই ধরনের স্বাস্থ্য সম্পর্কিত অসুস্থতা, এটা জাতীয় স্বার্থে সমন্বিতভাবে জরুরি ভিত্তিতে উদ্যোগী হয়ে এটা মোকাবেলা করা। হামটা যে পর্যায়ে এখন আমরা গেছে, আপনি যে মৃত্যুর সংখ্যা 400-র অধিক, 400 ছাড়িয়ে গিয়েছে, 400 ছাড়িয়ে গেছে, এটা
সরকার নিঃসন্দেহে উদ্যোগী হয়েছে, বিভিন্ন পদক্ষেপ নিয়েছেন এবং স্বাস্থ্যমন্ত্রী আশ্বস্ত করছে। আমি তাদের এই আশা, এই উদ্যোগ একের সম্মত করেন আমি সমর্থন জানাই এবং সেই সঙ্গে এইটা প্রত্যাশা করি যেন অনতিবিলম্বে সরকার যে পদক্ষেপগুলো নিয়েছে সেটা ফলদায়ী হোক। কিন্তু এই অবস্থার জন্য যারা দায়ী তাদেরকে তদন্ত করে খুঁজে বের করা বা কার অবহেলায় কেন এরকম হলো এটা কি জেনে দেওয়াটাও সরকারের একটা কাজ নয়? অবশ্যই কাজ। এটা সরাসরি আমি যদি একটু সরাসরি ভাষায় বলি, এটা মানুষকে খুন করার উদ্যোগ। এর আগে যারা এর সঙ্গে ছিল, মানে সেই ক্ষমতায়, সেটা ওই সময় জরুরি ভিত্তিতে যদি তাহলে এতগুলো মৃত্যুর মুখোমুখি এবং আরও যে ন্যাক্কাজনক পরিস্থিতিটা তৈরি হয়েছে সেটা হতো না। অবশ্যই তদন্ত সাপেক্ষে উপযুক্ত ব্যবস্থা নেওয়া উচিত, না হলে ভবিষ্যতে মনে হবে যে অবহেলা করলে পরে কোনো অসুবিধা নেই, এড়িয়ে গেলে কোনো অসুবিধা নেই। এটা তো এই সরকারের উপরে এসে পড়েছে, কিন্তু যখন শুরু হয়েছিল তখনও সরকারের যেটা ছিল, তাদের দম্ভ, তাদের বক্তব্য, তাদের চালচলন, তারা যে সত্যিকারের মানে কাজের কাজটা করতো, তাহলে আমার মনে হয় এই পরিস্থিতি এখন আমাদের দেখতে হতো না। মাসুদ কামাল, আপনার কাছে আসি। আজকেই আমি একটা সাক্ষাৎকার দেখেছি, সেখানে গত সরকারের মানে অন্তর্বর্তী সরকারের একজন উপদেষ্টা সালেউদ্দিন সাহেব তিনি বলেছেন যে 1000 কোটি টাকা তারা টিকা কেনার জন্য বরাদ্দ দিয়েছিলেন, কিন্তু তিনি এড়িয়ে গিয়েছেন যে টিকাটাকে সময় মতো কেনা হয়েছিল নাকি হয় নাই, টিকা কেনার দায়িত্ব কার ছিল। কিন্তু তিনি বলেছেন যে 1000 কোটি টাকা দেওয়া হয়েছিল, ফলে টিকা যদি না কেনা হয়ে থাকে এটা আমলাতান্ত্রিক ব্যর্থতা এবং এটার দায় অন্তর্বর্তী সরকার নিবে না। তো আমলাতন্ত্র কার অধীনে পরিচালিত হয়েছে, কার নির্দেশে পরিচালিত হয়েছে? আমলাতন্ত্রের ব্যর্থতা মানে কি? আমলারা কি দেশ চালিয়েছিল তখন নাকি উপদেষ্টারা চালিয়েছিলেন? এই প্রশ্নগুলির উত্তর আসলে যিনি সাক্ষাৎকার নিয়েছেন তিনি আর তাকে জিজ্ঞেস করেন না, হয়তো বয়োজ্যেষ্ঠ তাই। কিন্তু উনি যে বললেন যে 1000 কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছিল, অতএব টিকা সংগ্রহ না হয়ে থাকলে এটার দায় অন্তর্বর্তী সরকার নেবে না। তো অন্তর্বর্তী সরকারের তো স্বাস্থ্য বিভাগে উপদেষ্টা ছিলেন, সহকারী উপদেষ্টা ছিলেন, তারা স্বাস্থ্য বিভাগে বহু লোককে নিয়োগ দিয়েছিলেন দলীয়করণের কথা বলে, যে সব ভালো লোক নিয়োগ দিচ্ছেন এরকম দিয়েছিলেন। তো ওনারা ওনাদের এই কাজগুলির কোনো দায়িত্ব নেবেন না, বললেন যে টাকা দিয়ে দিয়েছি অতএব আমাদের আর কোনো দায় নাই। আপনার কি মনে হয় এই মন্তব্যটা কতটুকু বিবেচনা প্রসূত? শুনেন, অন্তর্বর্তীকালীন সরকার তো চলে গেছে, চলে যাওয়ার পর তার যারা প্রতিনিধি ছিলেন, উপদেষ্টা ছিলেন, দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি ছিলেন, তারা তো সোসাইটিতে আছে এখনো। তো তারা একটা অন্যায় করেছে, কিন্তু তাদের এখনকার কথাবার্তা শুনলে মনে হয় যে তারা আসলে কোনো অন্যায় করে নাই, তারা এটা পরিকল্পিতভাবেই করেছে, তারা এটাই করতে চেয়েছিল, তাই তারা করেছে, এটা আমার কাছে এখন মনে হয়। দেখেন, অন্তর্বর্তীকালীন যিনি সরকার, যিনি প্রধান ছিলেন, তিনি মাঝখানে আমরা দেখলাম কয়েকদিন আগে, 3 দিন আগে CNN-এর প্রধান টেড টার্নার মারা গেছেন এবং এই মৃত্যু উপলক্ষে উনি ওনার ভেরিফাইড ফেসবুক পেজে প্রায় 300 ওয়ার্ডের একটা অবিচুয়ারির মতো লিখেছেন এবং ওনার বন্ধু মারা গেছেন, এই জন্য ওনার দুঃখের শেষ নাই, খুব দুঃখিত উনি। বাট সমস্যা হলো, এই লোকটা এই দেশের একসময় সরকার প্রধান ছিল, 1.5 বছর ছিল। তার আমলে তার ক্যাবিনেটে তার একটা মন্ত্রণালয়ের গৃহীত অথবা সিদ্ধান্ত না নেওয়ার কারণে, পদক্ষেপের কারণে আমি মনে করি এই শিশুগুলি মারা যাচ্ছে, মারা গেছে এবং মারা যাচ্ছে, আক্রান্ত হচ্ছে। এটা নিয়ে কিন্তু ওনার কোনো হেলদোল নাই। উনি টেড টার্নারের দুঃখে দুঃখিত হচ্ছেন, কিন্তু আমাদের 500 শিশুর জন্য অথবা 400 শিশুর জন্য ওনার কোনো চোখ দিয়ে পানিও আসে না, কোনো দুঃখ হয় না, 2 লাইন লিখতেও ইচ্ছা করে না। এই হলো তাদের অবস্থা। এখন ওনারা এই বলতেছেন যে আমি টাকা দিয়েছি, উনি বলতেছেন আমি কেনার জন্য প্রকিউরমেন্ট ল অনুসরণ করার চেষ্টা করেছি যাতে নাকি দেশের ক্ষতি কম হয়, টাকা পয়সা যাতে ঠিক মতো সদ্ব্যবহার করা হয়, ইন্টারন্যাশনাল টেন্ডার করবেন না, কী করবেন, এগুলো ভাই আপনারা সবই করেছেন, কিন্তু হামের এরকম প্রকোপ এর আগে কখনো দেখা গেছে? তাহলে এখন যে দেখা যাচ্ছে এটা কিন্তু গত 3 মাসের কারণে না, 3 মাসের পূর্ববর্তী 1 বছরের কারণে। কারণ টিকাটা তো ওই সময় দেওয়া হয়নি।
তাহলে এই যে প্রকোপটা হলো, এটা হলো কেন? এর দায়টা কিছু তো একটা ঘটেছে এই সময়ে, অথবা কিছু একটা ঘটে নাই, কিছু একটা অনুপস্থিতি ছিল, যে কারণে এই কাজটা, এই ঝামেলা আমরা পড়েছি। এই অনুপস্থিতিটা কার আমলে হয়েছে? আপনার আমলে হয়েছে। আপনি টাকা দিয়েছেন কি দেন নেই, আপনি কিনেছেন কি কিনেন নাই, কি করছেন কি না করছেন, এটা আপনারা জানেন ভাই। আমার কথা হলো, আমি নেট রেজাল্টটা কি পেলাম, নেট যে রেজাল্টটা পেলাম, এই রেজাল্টের দায় কি আপনারা নেবেন না? এটা তো আপনাদের সময় ঘটনা। সংখ্যা বলছে যে 2023 থেকে 2025 পর্যন্ত প্রত্যেক বছরে হামে আক্রান্ত রোগীর যে রিপোর্ট হয়েছে, এটা 200 থেকে 400-র ভিতরে সারা বাংলাদেশে। সেখানে এই বছর এটা ছাড়িয়ে গিয়েছে 50,000-এর বেশি। তাহলে এটা 60,000-এর দিকে গিয়েছে। অনেক কেস আনরিপোর্টেড থাকে, এটা একদমই স্বাভাবিক। রাইট। অনেক অনেক সামান্য হাম হয়ে সেরে যায়, অনেকে সেরে গিয়েছে বলে হাসপাতাল পর্যন্ত আসে না। নানানভাবে সবার একই ধরনের আক্রমণ হয় না, মানে সবাই মারাত্মক অবস্থায় চলে যায় না। তো এই 2 থেকে 400 কেস, এবং ধারণা করা হচ্ছিল যে বাংলাদেশ ধীরে ধীরে হামকে সম্পূর্ণ প্রতিরোধ করে ফেলতে পারবে, কেস পাওয়া যাবে না খুঁজে। সেইখানে এই বছর এইভাবে ভয়ঙ্করভাবে হাম ফিরে এসেছে, এবং এটার দায় দায়িত্ব তারা কেউই নিচ্ছেন না। এবং প্রধান উপদেষ্টা একটি পোস্ট দিয়েছেন, সেখানে উনি বলেছেন হাই লেভেল আলোচনা চলছে বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থাকে উন্নত করার জন্য এবং স্বাস্থ্য ব্যবস্থাকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, এবং তিনি বিদেশিদের সাথে কি আলাপ টালাপ করেছেন সেটার পোস্ট তিনি দিয়েছেন। কিন্তু উনি হাম সংক্রান্ত বিষয়ে একটা শব্দ উচ্চারণ করেন নাই। মানে ইংরেজিতে হামিং শব্দের অর্থ হচ্ছে গুনগুন করা, একটু সামান্য শব্দ করা। তো হি ইভেন ডিডন্ট হামড ফর, সে হামিও করে না, ওটাও করে নাই। ভাই আমি একটা কথা বলি, বললো তো আপনি আমার বলেন যে আমার মুখ খারাপ। আমার মুখ খারাপ আসলে। এই লোকটা বাংলাদেশের মানুষকে মানুষই মনে করে না, আগেও করতো না, মাঝের 1.5 বছরও করে নাই, এখনো করে না, করতো না। আপনার এই মন্তব্যের কারণ কি? এই মন্তব্যের কারণ হলো এদেশের মানুষের প্রতি ওনার আগে যে অবহেলাটা ছিল। আমরা আগে কিন্তু বলতাম আমাদের এখানে ঝড় বৃষ্টি বন্যা হয়, আমাদের এখানে শেখ হাসিনার শাসন চলে, অপশাসন চলে, কোনো দিনই উনি কিছু বলেন নাই, কোনো দিনও কিছু বলেন নাই। উনি খালি বলছেন কবে, যখন ওনার বিরুদ্ধে কিছু মামলা হয়েছে তখন সেটা নিয়ে উনি আকার ইঙ্গিতে বলেছেন, সেটা নিয়ে উনি কিন্তু কোনো কথা বলেন নাই। কারণ ওনার যখন পার্সোনাল লেভেলের চাপটা আসছে তখন 2-1 জায়গায় কথা বলছেন, এছাড়া কখনো বলেন নাই। আমরা হয়তো ভেবেছি যে ওনাকে তো কোনো দায়িত্ব দেওয়া হয় নাই, কাজে উনি হয়তো বলেন নাই। কিন্তু যখন উনি দায়িত্ব পেয়েছেন 1.5 বছর, এই সময়েও উনি কিছু বলেন নাই। এই সময় ওনার ভূমিকা ছিল খুবই নির্লিপ্ত। উনি যে পোস্টটা দিয়েছেন সেই পোস্টার মধ্যে যে ব্যাখ্যা আছে, সেই ব্যাখ্যায় আছে এরকম যে সোশ্যাল বিজনেস হিসেবে স্বাস্থ্য ব্যবস্থাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য হেলথ কেয়ারকে উনি নিয়ে যাচ্ছেন, এবং গ্রামীণের ছায়াতলে বেশ কিছু এরকম স্বাস্থ্য বিষয়ক সোশ্যাল বিজনেস। ভাইরে সোশ্যাল বিজনেস, স্বাস্থ্যকে সামাজিক ব্যবসা হিসেবে ভাবছেন। শুনেন, সোশ্যাল বিজনেস যে জিনিসটা উনি আবিষ্কার করেন, উদ্ভট একটা জিনিস, এটা বোগাস, এটা 100% বোগাস জিনিস। উনি আমার সামনে বসুক না, সোশ্যাল বিজনেস আলাপ করি। সোশ্যাল বিজনেসে উনি নিজের এই যে গ্রামীণ টেলিকম থেকে প্রচুর টাকা পয়সা পায়, এই টাকা দিয়ে উনি নিজে প্রায় 30-32 সোশ্যাল বিজনেস করছে, সবগুলি ফেল করছে। তার একটা সোশ্যাল বিজনেস সফল হয়েছে সে দেখাইতে পারবে? একটা। সে তার ইমেজটাকে ব্যবহার করে বিভিন্ন জনের সঙ্গে কথা বলে, 2 দিন পরে পরে ইউনিট সেন্টার, তার নামে একটা সেন্টার আছে, ওই সেন্টারে ওনার জন্মদিন পালন হয়, জন্মদিনের দিন সোশ্যাল বিজনেস ডে হয়, ডেতে বিভিন্ন জায়গাতে লোকজন আসে, টাকা পয়সা দিয়ে আসে, এগুলি নাটক ফাটক করে দেয় না, সবাই আবার যার যার মতো চলে যায়। এই সোশ্যাল বিজনেসের ইম্প্যাক্টটা কি বলেন তো আপনি আমার সারা দুনিয়ায়? বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থাকে সামাজিক ব্যবসায় পরিণত করার যে ইচ্ছাটা তার রয়েছে, সেই ইচ্ছা যার আছে, তিনি কেন, তার উপদেষ্টা মণ্ডলী কেন হাম নিয়ে এবং এই আমাদের স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে এরকম ছিনিমিনি খেলেন? তাহলে উনি ওনার উপদেষ্টা মণ্ডলীর কর্মকাণ্ডকে সোশ্যাল বিজনেসের পর্যায়ে নিয়ে যেতেন, তাও দেখতাম। ওরা তো তাও করেন নাই। শুনেন ভাই, এই লোকটার বাংলাদেশের প্রতি, উনি বাংলাদেশের মানুষ কিনা আমার সন্দেহ আছে, এবং উনি আসলে মানুষই কিনা এটা নিয়ে আমার সন্দেহ আছে। দেখতে মানুষের মতো, কিন্তু ওনার আচার আচরণ কর্মকাণ্ড মানুষ কিনা উনি, এটা নিয়ে আমার সন্দেহ আছে ভাই। আমরা এই জায়গাতে এসে একটা বিরতি নেই। আমেরিকাতে কিছু কিছু মানুষ আছেন বা পশ্চিমা বিশ্বে, তারা মনে করেন যে পৃথিবীর যারা বড় বড় ক্ষমতাবান মানুষ তারা আসলে পৃথিবীর লোক না, তারা এলিয়েন, এবং তারা বাইরে থেকে এসেছেন। এবং তারা কিছু, আপনারা দেখবেন যে সোশ্যাল মিডিয়াতে গেলে তারা এরকম ছবি টবিও বানায়, এবং তারা এটাও বলে সিম্পসন্সে যাদের নাম বলে তারা নাকি পৃথিবীর লোক না, তারা
অন্য গ্রহ থেকে এসেছে। সিম্পসন্স সম্পর্কে নিশ্চয়ই আপনারা জানেন, এটা আমেরিকার অত্যন্ত জনপ্রিয় একটি অ্যানিমেটেড সিরিজ, টেলিভিশনে প্রচারিত হয় এবং সেইখানে আমাদের প্রধান উপদেষ্টার নাম বলা হয়েছিল, তাকে পরিচয় করে দেওয়া হয়েছিল ওই, আমরা খুব খুশি হয়েছিলাম। আজকে মাসুদ কামাল ভাই বলেছেন যে ওই একইভাবে যে এখানে যাদের নাম আসে বা ওরকম যারা আসলে এই দুনিয়ার লোক কিনা, এটা নিয়ে চিন্তার বিষয় আছে। আমরা চিন্তা করতে করতে চলেন বিরতি নিয়ে আসি। শেষ হয়েছে বিরতি, এর মধ্যে নিশ্চয়ই আমরা চিন্তা করছিলাম যে ক্ষমতাবান মানুষেরা আসলে অন্য গ্রহ থেকে আসেন, তাদের কি আসলে অন্য কোনো একটা চেহারা আছে? আমেরিকানরা কিন্তু জানেন, এখনো বিশ্বাস করে যে তাদের প্রেসিডেন্টদের মধ্যে নাকি কেউ কেউ আছেন যারা ভিন গ্রহ থেকে এসেছিলেন। অদ্ভুত বিশ্বাসগুলো আমার মনে হয় যে টাকা পয়সা যেসব দেশে বেশি সেসব দেশে এগুলি হয়, মানুষের তো আর করার মতো কাজ থাকে না, অনেক চিন্তা করে। কিন্তু একটা বিষয় আমরা লক্ষ্য করছি যে আমাদের প্রতিবেশী দেশে একটা নির্বাচন হয়েছে, প্রাদেশিক নির্বাচন, এবং পশ্চিমবঙ্গের নির্বাচনের সঙ্গে সঙ্গে যারা জিতেছেন তারা বলেছেন যে ৪৫ দিনের মধ্যে এই সীমান্ত কাঁটাতার দিয়ে তারা আটকে দিবেন। কেন্দ্রে তো তাদের সরকারি ক্ষমতায় ছিলেন, কেন্দ্রের সরকার কাঁটাতার তৈরি করে নাই, কিন্তু তারা বলেছেন তারা জমি বিএসএফকে বুঝিয়ে দিবেন এবং তারা কাঁটাতার দিয়ে এই সীমান্ত আটকে দিবেন। তো এই সিদ্ধান্তটাকে আপনি বা আপনাদের দল কিভাবে দেখছে? আমরা জানি না আপনারা আলোচনা করেছেন কিনা, তবে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা রয়েছেন তিনি, হুমায়ুন সাহেব, তিনি বলেছেন যে বাংলাদেশের মানুষ কাঁটাতারকে ভয় পায় না। কিন্তু কাঁটাতারকে কি ভয় পাওয়ারও বা কোনো কারণ আছে? কাঁটাতারে ভয় পাওয়ার কি আছে? এরকম কাঁটাতার তো আমেরিকার মেক্সিকো সীমান্ত আছে। না না, আমাদের দেশেও তো কাঁটাতারের বেড়া ছিল, কিছু এখনো আছে মনে হয় কোনো কোনো মানে জায়গায়। আগে এটা ছিল এবং সেই ফেলানির যে ট্র্যাজেডি, হ্যাঁ সেই ট্র্যাজেডি কাঁটাতারের উপরেই হ্যাঁ, ঘটেছে। সেখানে ওই যে একটা মেয়ে ঝুলেছিল, ফেলানি। জি। তো সেই তো কাঁটাতার আমাদের সীমান্তবর্তী অঞ্চলের যে নতুন করে আলোচনা হচ্ছে সেটা আসলে অতীতের একটা প্রসঙ্গই। ২ নম্বর হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের নির্বাচনে বলা যায় যে ওয়েস্ট বেঙ্গল থেকেই বিজেপির তাত্ত্বিক নেতা শ্যামাপ্রসাদ তিনি যে কথা ভেবেছিলেন সেটা দিল্লি বা ভারতের অন্যান্য জায়গায় এটা প্রতিষ্ঠিত হয়েছে। এতদিন ওয়েস্ট বেঙ্গলে এটা খুব একটা সমর্থন বা সাড়া পায় নাই। এবার সেই রাজনীতির বিভিন্ন পল্লবিত হয়ে ওয়েস্ট বেঙ্গলকেও দখল করেছে। তো এটা আমার কাছে খুব একটা নতুন প্রসঙ্গ বলে মনে হয়নি। এই কারণে তা 2 টার্ম তো পদ্ম ফুলের রাজনীতি তো সঙ্গে তো বাংলাদেশ পরিচিত, সেন্ট্রাল পর্যায়ে তো তারা 2 টার্ম আছে। এই 3 মাসের বিএনপি সরকারের সময় এই আমরা তৃণমূলকে বিদায় নিতে দেখলাম বিজেপির কাছে। এই মমতা ব্যানার্জি থাকা অবস্থায় আমাদের তিস্তার পানি চুক্তিটা হতে হয় না, তার তীব্র বিরোধিতার কারণে। অর্থাৎ মমতা থাকলে কি হবে সেগুলো কিন্তু অনেকগুলো দৃষ্টান্ত আছে। তার সময় তার কাটার বেড়া হয়েছে, তার সময় পানি আমরা পাই নাই। বরঞ্চ আমার বিবেচনায় যে সেন্ট্রাল গভর্নমেন্টে তারা থাকলেও তাদের সঙ্গে যে ডিলিংসটা আমাদের অতীতে হয়েছে, মানে শেখ হাসিনার পিরিয়ডে এই আলোচনা তো ধারাবাহিকভাবে চলেছে, শেখ হাসিনার পিরিয়ডে হয়েছে, তার আগেও হয়েছে। হ্যাঁ, পানি সংক্রান্ত এই বিবাদ তো অনেক দিনের, এটা আছে। এখন নতুন সরকার আসার পরে আমার মনে হয় না যে তারা নতুন কিছু, মানে এই ক্ষেত্রে হ্যাঁ সাম্প্রদায়িক রাজনীতি যারা বহন করে সে যে দেশে হোক যে অবস্থায় থাক, সেটা এক ধরনের মারাত্মক একটা ঘটনা, যে কোনো সময় তারা এটাকে মারাত্মক একটা জায়গায় নিয়ে গিয়ে দাঁড় করিয়ে ফেলতে পারে। সেই জন্য আমার কাছে মনে হয়েছে রাজনীতি হিসাবে খুব একটা নতুন কিছুর মুখোমুখি বাংলাদেশ হয় নাই, বা বর্তমান সরকারও হয় নাই। তাদের সঙ্গে আমাদের একটা অতীতে ডিলিং ছিল, সেটা হচ্ছে গত সরকারে ছিল, আগের সরকারে ছিল, বর্তমান সরকারে। সেই কারণে আমার কাছে মনে হয় ওয়েস্ট বেঙ্গলে যে পরিবর্তন, সেই পরিবর্তন আমরা একটু অপেক্ষা করে দেখতে পারবো। ভালো না মন্দ আমাদের জন্য কি বয়ে আনবে একটু অপেক্ষা করতে হবে। যারা মাসুদ কামাল, এই কাঁটাতারের বিষয়টিকে আপনি বা কিভাবে দেখছেন? এটা অনেক দিনের বিষয়, কেননা বহু বছর ধরেই রাজনৈতিক উদ্দেশ্য অথবা অন্য কোনো কারণে বলা হয়েছে যে আমরা এখান থেকে ভারতে যাই আর আসি না, মানে আমাদের দেশের কেউ কেউ।
এবং এই কথাটাকে তারা কিন্তু কখনো সেইভাবে প্রমাণিত করতে পারে নাই। যতটুকু পেরেছে সেটা হচ্ছে আমাদের দেশে কিছু চোর বাটপার জাতীয় লোকজন, পিকে হালদার, টাকা পয়সা চুরি করে ওখানে পালিয়েছেন এবং তারা আবার তাকে রেখেছে, তাকে ফেরত দেয় নাই। টাকাগুলি ফেরত দেখ, তাকে রাখুক। হ্যাঁ, কিন্তু বারবারই বলার চেষ্টা করা হয় যে বহু লোক ওখানে চলে গেছে। চলে যাওয়ার মতো পরিস্থিতি কি আসলে এই মুহূর্তে বাংলাদেশে আছে বা অনেকদিন ধরে আছে? একটা আর হচ্ছে কাঁটাতার দিয়ে কাকে আটকাবে আসলে? এদিক থেকে ওদিকে যাওয়া না ওদিক থেকে এদিকে আসা। একটা জিনিস হলো জানেন, এই মানে আমাদের লোককে আমাদের এখানে ফেরত পাঠানো, তারা যেটাকে পুশ ব্যাক বলে আর কি, আমরা বলি অনেক হুমকি দেয়, বলে যে পুশব্যাক করে দিবে। পুশ ব্যাক করে দিল, আমরা বলি পুশ ইন শুভেন্দু করে সাহেব দিল। একাধিকবার বলেছেন যে উনি তো ওনারা বলেন রাতে ঢুকিয়ে দেবেন, এরকম বলেছেন ওনাদের ভাষায় আর কি, ওনাদের ভাষায়, না, ওনাদের ভাষায় বলেছেন। ওনারা যেটা করেন এটা না, আসলে এই যে পুশ ব্যাক করানো, কাঁটাতার দেওয়া, এই সবই আসলে পলিটিক্স, টোটালি পলিটিক্স। এই পলিটিক্সটা করেই তারা এবার ক্ষমতায় আসছে। আপনি কয়েকদিন আগের কথা বলি আপনাকে আমি, এই এপ্রিল মাসে বোধহয় মাঝামাঝিতে আসামের মুখ্যমন্ত্রী যে হিমন্ত বিশ্ব শর্মা, উনি আনন্দবাজারে হিন্দি একটা চ্যানেল আছে, সেই চ্যানেলটা ইন্টারভিউ দিয়েছেন। সেই ইন্টারভিউতে উনি বলেছেন যে প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি যেন ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক স্বাভাবিক না হয়। উনি স্বাভাবিক চান না। এবং সেটা উনি কারণ বলছেন, যে কেন বলছেন এই কথাটা। এর কারণ হলো, যখন ভারত বাংলাদেশের সম্পর্ক স্বাভাবিক হয়ে যায় তখন ওনাদের বিএসএফ এবং আমাদের যারা সীমান্তরক্ষী বাহিনী আছে তারা খুবই রিল্যাক্স থাকেন এবং তারা পরস্পরের সঙ্গে হ্যান্ডশেক ট্যান্ডশেক করেন। ওই সময় কোনো পুশব্যাক করা যায় না। যদি সম্পর্ক অস্বাভাবিক থাকে তাহলে প্রতিদিন 20 জন 30 জন 40 জন এইভাবে উনি বলছেন, মানে 20 জন 30 জন 40 জন লোক করে বিএসএফ তাদের কাছে নিয়ে রাখে এদেরকে, এবং সময় সুযোগ মতো ঠেলে আমাদের সীমান্তে ঢুকিয়ে দেয়। তো তাহলে তো কাঁটাতারের বেড়া আমাদেরই করা দরকার। তা আমাদের যা দরকার, আমাদের কাজটা ওরা করে দিচ্ছে, তো করুক না, আমাদের তো কোনো সমস্যা নাই। ওরা ঢুকাতে চায়, ওরা বলছে যে এটা ঢুকিয়ে দেয়, এই জন্য যে সম্পর্কে। তখন তাকে ওই সাংবাদিক জিজ্ঞাসা করেছে যে আপনার এই কথাটা কি আপনার কেন্দ্র মনে করে, সেন্ট্রাল গভর্নমেন্ট কি আপনার এই কথার সঙ্গে একমত? ওকে আপনি আমাকে প্রশ্ন করলেন, আমি আমার মতো করে জবাব দিলাম। সেন্ট্রাল গভর্নমেন্ট কি মনে করে না করে জানি না, আমি আসামের মানুষ, আসামের জনগণ এটা মনে করে। তার মানে পুরো জিনিসটা হলো পলিটিক্স। মানে আসামের জনগণের মধ্যে একটা সুরসুরি দিয়ে দিছে এবং সেই সুরসুরিটাকে তারা সবসময় জিয়ে রাখতে চায়, এবং এই সুরসুরির অংশ হলো এগুলি বলা, সুরসুরির অংশ হলো কাঁটাতারে বেড়ে দেওয়া। 45 দিনের মধ্যে উনি সব কিছু দিয়ে দেবে জমি টমি। এটা আমাদের আপনার কি বলে সীমান্তের ওপারে যিনি আছেন আপনার পশ্চিমবঙ্গের যিনি মুখ্যমন্ত্রী, নতুন মুখ্যমন্ত্রী, উনি বলেছেন। তো উনি তো অনেক কথা বলেছেন। উনি তো এই নির্বাচিত হওয়ার আগে যখন বিরোধী দলের নেতা ছিলেন, উনি তখন তো বলেছেন যে ইউনূসকে আমি মানি না। এখনও বাংলাদেশের প্রধানমন্ত্রী হল শেখ হাসিনা। শেখ হাসিনা বাংলাদেশে হযরত শাহজালাল বিমানবন্দরে নামবে, তাকে স্যালুট দিয়ে সবাই এখান থেকে নিয়ে আবার সিংহাসনে বসাবে, এমন বলেছেন এই ভদ্রলোক। এই শুভেন্দু অধিকারী এই ভিডিওতে দেখছেন আপনি। তো এগুলো উনি কেন বলছেন? উনি এটা বলেছেন, এটা তো পলিটিক্স। এটা বলে মানুষের মধ্যে একদম সুরসুরি তৈরি করে উনি জিততে চেয়েছেন। পলিটিক্স কমপ্লিট, মানে জিতে গেছেন। জিতে যাওয়ার পরে এখন উনি কী বলবেন আমরা দেখি আর কটা দিন যাক। কিন্তু আমার মনে হয় না এই সমস্ত কথা উনি রিপিট করবেন। তবে যে কথাটা আমরা এই বিরতির সময় বলছিলাম আর কি, যে কাঁটাতারে বেড়া দিয়ে উনি কাকে আটকাবেন? ওরা তো লোক তো আসতে পারবে না, আপনার পুশব্যাকও করতে পারবে না। তাহলে পুশব্যাকের জন্য আলাদা কোনো রাখবেন, উইন্ডো রাখবেন, এখানে পুশব্যাক উইন্ডো হবে, সেটা খুলে ধাক্কা দিয়ে ঢুকিয়ে দিবে। আর যে কথাটা আপনি বলছিলেন, তাহলে শেখ হাসিনা বলছিলেন না, উনি কিন্তু শেখ হাসিনাকে পাঠাতে চেয়েছিলেন এয়ারপোর্ট দিয়ে, যে আমরা এখান থেকে স্যালুট দিয়ে নিয়ে আসবো। আর শেখ হাসিনা নিজে কিন্তু এয়ারপোর্টে আসছেন নাই। উনি বলছিলেন আমি চট করে ঢুকে পড়বো, আমি আশেপাশে আছি, চট করে ঢুকে পড়বো। তো চট করে ঢুকবেন কোন দিক দিয়া? এখন তো কাঁটাতার, এখন তো উনি চট করে ঢুকতেও পারবেন না, তাহলে তো বিরাট ঝামেলা। এই জিনিসটা ওরা খেয়াল করছে কিনা যায় না। তবে সবচেয়ে বড় কথা হলো জানেন, আধুনিক এই বিশ্বে বিভিন্ন রাষ্ট্রের মধ্যে সীমান্ত নির্ধারণের জন্য কাঁটাতার লাগে না রে ভাই। কাঁটাতার দিয়ে তাদের মন মানসিকতাটা কেমন প্রতিবেশীর প্রতি, এটারই ওনারা প্রমাণ দেয়। এটা দরকার পড়ে না। পৃথিবীর অনেক দেশ তো এমনও আছে যে কিছুই নাই ভিতরে,
ইউরোপে অনেক কান্ট্রি এরকম আছে না, যে একটা দোকানের এই একটা পার্ট পড়ছে এই রাষ্ট্রে, আর একটা পার্ট পড়ছে ওই রাষ্ট্রে। আমি নিজেই গিয়েছি, আমি দেখেছি যে সুইজারল্যান্ডের সঙ্গে যে বর্ডারিং নেশন, সেখানে তারা চলে যায় বর্ডার পার হয়ে ওই পাশের ডিপার্টমেন্টাল স্টোর থেকে জিনিসপত্র কিনে নিয়ে আসে, কারণ ওইদিকে সস্তা, এবং তাতে তারা কিছু মনে করে না। এবং মূলত তারা গ্রোসারি কিনতে দেয়, অন্যান্য কিছু কিনতে দেয় না, অতি মূল্যবান বিষয়। কিন্তু সম্পর্ক তাদের এতই ভালো যে তারা এই বিষয়গুলিকে একটা ভ্রাতৃত্ববোধের মধ্যে রাখে, এবং একটা হিসাব থাকে যে তারা যাচ্ছে বর্ডার ক্রস করে ওই পাশে গিয়ে বাজার করে আনে। এরকম বহু দেশ রয়েছে ইউরোপে। কিন্তু খুব অদ্ভুত ব্যাপার হচ্ছে যে আমরা এইখানে এই বন্ধুত্বপূর্ণ সম্পর্কটি নষ্ট হচ্ছে বৃহৎ রাষ্ট্রের আচরণের মধ্যে দিয়ে। আরেকটা প্রশ্ন আছে, এটা যদিও একটু হাস্যকর প্রশ্ন, সেটা হচ্ছে যখন উনি নতুন মুখ্যমন্ত্রী নিজের নাম বলেন তো শুভেন্দু। এখন আমরা কি তাকে শুভেন্দু বলবো না শুভেন্দু বলবো, এটা বুঝতে পারছি না, কারণ নিজের নাম যে যেভাবে বলে সেই নামই তো তাকে ডাকা উচিত। কিন্তু আমরা আবার শুদ্ধ উচ্চারণে রবীন্দ্রনাথকে ফলো করতে গিয়ে তাকে তালব্যস্বরের উচ্চারণ তালব্যস্বই করছি। এখন শুভেন্দু না শুভেন্দু, এটা নিয়ে চিন্তা করতে করতে আমরা আরেকটা বিরতি নিয়ে আসি। এর মধ্যে কাটাতারের বেড়া বানাক, যা খুশি করুক, সময় কয়েক মিনিট মাত্র, আমরা ফিরে আসছি, চলমান দেখতে থাকেন। বিরতি শেষ হয়েছে, আমরা ফিরে এসেছি চলমানের এই অংশে, এবং চলমানে আমাদের দুজন অতিথি রয়েছেন, মাসুদ কামাল এবং শামসুজ্জামান খান দুদু, এবং আমরা কথা বলছিলাম বিভিন্ন বিষয়। শুরু করেছিলাম হাম দিয়ে, তারপর আমরা কথা বললাম কাটাতারের বেড়া এবং প্রতিবেশীর সাথে সম্পর্ক, এবং এখন আমরা একটু সাংবাদিকতার বিষয়ে আসতে চাই। এরই মধ্যে রিপোর্টার্স উইদাউট ফ্রন্টিয়ার্স, তারা তাদের যে প্রতিবেদন সেখানে বলেছে যে বাংলাদেশ গণমাধ্যমের স্বাধীনতা বা গণমাধ্যমের সাংবাদিকদের যে নিরাপত্তা, সেই ক্ষেত্রে 3 ধাপ পিছিয়ে গিয়েছে আগের চাইতে। তার মানে আমাদের এখানে সাংবাদিকদের জীবন আরো অনিরাপদ হয়েছে। এটা এমন নয় যে শুধু আমাদের দেশেই হয়েছে, সারা পৃথিবীতে এটা ঘটেছে। আমেরিকার মতো দেশেও সাংবাদিকদের নিরাপত্তা বিঘ্নিত হয়েছে, কিন্তু আমাদের এখানে এটা হওয়ার কথা ছিল না, এই জন্য যে অন্তর্বর্তী সরকার এসেই বলেছিল যে তারা এসেছে মানুষকে স্বাধীনতা দিতে। স্বৈরতন্ত্রের সময় মানুষ কথা বলতে পারতো না, সংবাদ মাধ্যম পরাধীন ছিল, কথা ক এরকম একটা গানও ছিল। হ্যাঁ, তারপরে তোমার বিচার করবে মহাজন, এরকম গান ছিল। কিন্তু দেখা গেল যে তারা উল্টোটা করেছেন, কারণ অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল আবার বলেছে যে ডক্টর মোহাম্মদ ইউনূসের শাসনামলে মত প্রকাশে অপ্রয়োজনীয় বিধিনিষেধ ছিল। ভদ্রভাবে বলা আর কি, যে তিনিও বাক স্বাধীনতা হস্তক্ষেপ করেছেন, এবং তারা 23শে এপ্রিল তাদের যে প্রতিবেদন সেখানে বলেছেন যে গণমাধ্যমে মত প্রকাশের স্বাধীনতা চর্চা করতে গিয়ে যেখানে সেখানে গ্রেপ্তার এবং হয়রানির শিকার হয়েছে সাংবাদিকরা, ব্লগার, লেখক, কবি সহ, তাদের বিরুদ্ধে সহিংসতা হয়েছে এবং গ্রেপ্তারের ঘটনা ঘটেছে। তারা আনিস আলমগীরের নাম উল্লেখ করেছেন, বলেছেন যে তাকে অহেতুক গ্রেপ্তার করা হয়েছিল, এবং তিনি এবং আরও 4 জন তাদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট অন্যান্য মাধ্যম ব্যবহার করে আওয়ামী লীগকে সমর্থন জানিয়েছিলেন, এই অভিযোগ তাদের বিরুদ্ধে ছিল। এবং এটাও বলেছে যে শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ডের পর এটাকে কেন্দ্র করে 2টি বড় গণমাধ্যমে হামলাও চালানো হয়েছে। তো তার মানে কি আসলে অন্তর্বর্তী সরকার বাক স্বাধীনতার বিরোধী ছিল? এবং বিএনপি কি মনে করে যে এখন আগের চাইতে আরো বেশি বাক স্বাধীনতা তারা নিশ্চিত করতে পারবে, অন্তত ডক্টর ইউনূসের সরকারের চাইতে বেশি বাক স্বাধীনতা? ডক্টর ইউনূসের সঙ্গে অন্য কোনো সরকারের, বিশেষত গণতান্ত্রিক সরকারের তুলনা করা ঠিক হবে না। এটা নির্বাচিত সরকার, ওইটা গণ অভ্যুত্থান পরবর্তীতে সবাই মিলেই তাকে ক্ষমতায় বসিয়েছিল। তো তিনি 2 বছর ছিলেন, তার আশা ছিল আরও দীর্ঘ সময়। বার্গেনিংটা আসার আগেই করেছিলেন যে 90-এর গণ অভ্যুত্থানের পরেও তাকে নাকি সাদাসাদি করা হয়েছিল। আমার কাছে যেটা 90-এর গণ অভ্যুত্থানের সময় আপনি তো তখন একদম তরুণ। হ্যাঁ, আপনারা কি তার নাম কোথাও বলেছিলেন? অসম্ভব, আমরা তো শুনি না, আমিও তো তখন না প্রশ্নে ওঠে না। তখন আপনাদের জাস্টিস শাহাবুদ্দিন সাহেব আমাদের ইতিহাসের অনন্য একটা ব্যক্তিত্ব। তিনি এসছেন এবং নির্দিষ্ট একটা সময়ের মধ্যে নির্বাচন করে তিনি চলে গেছেন। ইনি সংস্কারের কথা, তিনিও কিছু সংস্কার করছেন, কিন্তু ওই সময়ের মধ্যে। তো সেই কারণে জাস্টিস শাহাবুদ্দিন সাহেবের সঙ্গে এই গণঅভ্যুত্থানের পরবর্তীতে যিনি আসছিলেন, কোনোভাবে তুলনা করার কোনো সুযোগ আছে বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি না। ডক্টর ইউনূস সাহেব শুধু বড় বড় কথা বলেন। উনি কিন্তু তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টাও ছিলেন এক সময়। হ্যাঁ, উপদেষ্টা ছিলেন, মানে ডক্টর মোহাম্মদ ইউনূস। হ্যাঁ, ডক্টর মোহাম্মদ ইউনূস। কিন্তু উনি তো সেই রকম তত্ত্বাবধায়ক সরকারের মতো করে দেশটা চালান নাই। প্রশ্নে ওঠে না। ওই যে বললাম না, ওনার সময় আর এই ডক্টর মোহাম্মদ ইউনূসের সময় এটা তুলনা করা ঠিক হবে না। যে জিনিসগুলো বেরিয়ে আসবে ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারের সময়, সেইগুলো এটা লজ্জার ব্যাপার।
একটু কিছু কিছু ক্ষেত্রে ঘৃণারও ব্যাপার। তিনি অন্য কোনো সরকারের সঙ্গে মানে নিজেকে তুলনা করার জায়গায় রাখতে চাননি, তার মানে তিনি অনন্য। আমার কাছে যেটা মনে হয়েছে যে বিএনপি যেগুলো সিদ্ধান্ত দ্রুততার সঙ্গে অনেক দ্বিমত আছে, অনেক আছে, তারপরও নিতে বাধ্য হয়েছে যে নির্বাচনের মধ্যে পিপুলস গভর্নমেন্ট হোক, একটা জনগণের সমর্থিত, জনগণের ভোটে, যেটা আমরা দীর্ঘ একটা আন্দোলন সংগ্রাম এই দেশবাসী করেছে প্রায় 18-20 বছর ধরে, সেটা একটি ভোটিং পাওয়ারটা মানে ফিরে পাওয়ার জন্যে। সেই জন্যে এই গত শেষ নির্বাচনে যেটা বিএনপি সরকার এখানে এসছে, সেই নির্বাচনের জন্য কখনো কখনো তার সঙ্গে আপোষের একটা প্রসঙ্গ আসছে। সেখানে কিন্তু বিএনপি থেকে স্পষ্ট করে বলা হয়েছে যে এই কাজগুলো আমরা করছি বা সমর্থন দিয়েছে, এই নির্বাচনটা যাতে দ্রুত হয়, না হলে উনি নির্বাচনই করতেন না। মানে বিষয়টা এইরকম ছিল। তো ডক্টর মোহাম্মদ ইউনূসের আমরা যেসব জায়গায় মানে অহংকার করার জায়গা থাকতে পারত, তিনি সেটা নিজের থেকেই নষ্ট করেছেন, নিজের থেকেই। যেমন কেয়ারটেকার এসে 650 কোটি টাকা তার ব্যক্তিগত মানে মানে কি বলে এই ব্যবসা, তিনি এটা মাফ করাই নিছেন। এটা ভাবা যায়? তার বিষয়ে আয়করের দাবি ছিল, তার প্রতিষ্ঠানেরও আয়কর প্রদানের ব্যাপার ছিল, ভ্যাট তিনি দেওয়ার ব্যাপার ম্যান ছিল। পাওয়ারের লাইসেন্স নিছেন, তিনি কিন্তু ভ্যাট ট্যাক্সেরও মাফ করেছেন। তিনি ম্যান পাওয়ারের লাইসেন্স নিছেন, অন্যান্য সুবিধার কথার সঙ্গে ম্যান পাওয়ারের ব্যবসা করতে চাইছেন। যেই কথা তিনি জাপানে গিয়ে বলছিলেন, তিনি 1 লক্ষ 2 লক্ষ লোক, তখনই মনে হয়েছে তিনি এই এই ব্যবসাতেও নামতে চাইছেন। তো যাই হোক, সেই প্রসঙ্গটা সামাজিক ব্যবসা, সোশ্যাল বিজনেস, মানে সোশ্যাল বিজনেস মুখ ভরা একটা বুলি আওড়ানো, এছাড়া আমি নতুন কিছু মনে করি না। ডক্টর মোহাম্মদ ইউনূস বয়স বোধহয় 86-87 হবে আমার মনে হয়। তো এখনো তিনি যে ব্যবসা, টাকা, অর্থ, সুবিধা যেভাবে ভাবেন, এটা আমাদের কাছে আমার কাছে ব্যক্তিগত মনে সামাজিক দায়িত্ব যেটা পালন করতে পারতেন, সেখান থেকে তিনি পুরোপুরি সরিয়ে গেছেন এই ব্যক্তিগত, প্রতিষ্ঠানগত, তার নিজের সুবিধার কথা চিন্তা করে। সেই জন্যে ওই যেসব ঘটনাগুলো হয়েছে না, মানে তদন্ত সাপেক্ষে তার সরকারের সময় যে প্রসঙ্গগুলো একটু আগে আমরা আলোচনা করলাম, হাম প্রসঙ্গ, এই দায়িত্ব থেকে তো তিনি মুক্ত না। সেই জন্যে তার ব্যাপারে যত কম আলোচনা করা যায়, আমার মনে হয় ততই আমাদের জন্য মঙ্গল এই হবে যে তার নিয়ে যে কথা মানে প্রচারণা দেশে এবং বিদেশে করা হয়েছে, সেই জিনিসগুলো একেবারে ছেঁড়া বেড়া হয়ে যাবে। মাসুদ কামাল, আপনার কাছে আসি। আমরা অন্য একটি বিষয় আপনাকে প্রশ্ন করি, সেটা হচ্ছে এনসিপিতে কারা যোগ দিচ্ছেন এটা এনসিপি খতিয়ে দেখবে, সেজন্য তারা ন্যাশনাল সার্চ কমিটি তৈরি করেছে। 6 সদস্যের এই কমিটি দলের সম্প্রসারণে বিভিন্ন বিষয় নিয়ে কাজ করবে। এনসিপিতে কারা যোগ দিচ্ছেন এটা তো তাদের এমনিতেই দেখে নেওয়ার কথা। সার্চ কমিটি মানে কি, তারা খুঁজে খুঁজে লোক নিয়ে আসবেন? এটা একটা ব্যাপার, বুঝতে পারি না। আরেকটা হচ্ছে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, উনি উপদেষ্টা ছিলেন, উনি নিজেকে ঢাকা দক্ষিণের মেয়র পদে প্রতিদ্বন্দ্বী হিসেবে এরই মধ্যে ঘোষণা করে দিয়েছেন। উনি বলছেন যে বিএনপি গণতন্ত্রের কথা বলে বিগত 17-18 বছর রাজনীতি করলেও দলের চেয়ারম্যান তিনি নাকি ক্ষমতায় বসেই গণতন্ত্রকে গলা টিপে হত্যা করছেন, এবং তিনি এই বিষয়টি বলেছেন যে মেয়র পদে নাকি প্রশাসক বসানো হয়েছে এবং প্রশাসকরা ভোট চাচ্ছেন মেয়র পদে, এই জন্য এটা গণতন্ত্র হত্যা হয়ে গিয়েছে। না, একটা জিনিস হলো কি, উনি তো দক্ষিণে মেয়র হতে চাচ্ছেন, উনি তো দক্ষিণের সিটি কর্পোরেশনে যে বসতেন নিয়মিত, ওখানে উনি অফিস করতেন। যখন ওই যে একটা রহস্যজনক আগুন ধরেছিল সচিবালয়ের 2 প্রান্তে, এবং তারপর তারা তদন্তের কথা বলে পরে কিছুই বলতে পারেন নাই কোথা থেকে আগুন ধরলো, এবং তারপরে উনি ওইখানে অফিস করতে শুরু করেছেন। এবং ওখানে অফিস করতেন, এবং একদম ভ্যালিড একটা দাবি ছিল, হাইকোর্ট থেকে রায় হয়ে গেছিল ইশরাকের, মানে ইশরাক হোসেনের ওখানে মেয়র পদে দেওয়াটা, হাইকোর্টের রায়কেও কিন্তু উনি অমান্য করেছেন এবং করে গায়ের জোরে উনি এবং অন্তর্বর্তী সরকারও সেখানে টালবাহানা করে বিষয়টি, উনি তো অন্তর্বর্তী সরকারের অংশ, আইনমন্ত্রীও ছিলেন, আইনমন্ত্রীও উনি তো এলজিআইডি মিনিস্টারের দায়িত্ব ছিলেন, কাজে উনি এটা করেছেন ব্যক্তিগত ইয়ের কারণে। তো ওনার হয় কি জিনিসটা জানেন, আমি এনসিপিকে বলবো, তাদের উনি তো তাদের মুখপাত্র, এনসিপিকে বলবো ভাই আপনাদের মুখপাত্র হিসেবে এমন কিছু লোক, এমন লোককে নেন
যে কে আপনার পার্সোনাল ফ্রেন্ড, কে কি বন্ধু বান্ধব, এগুলি ভাইবেন না। এমন কাউকে নেন যাকে নিয়ে মানুষ কোনো কথা বলতে পারবে না অন্ততপক্ষে। একটা সমস্যা হলে একটা প্রবাদ আছে বুঝছেন গ্রামে, যে সেই মানুষটা তত বেশি ভালো যার সম্পর্কে আপনি যত কম জানেন। এখন আনফর্চুনেটলি আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া সম্পর্কে এদেশের মানুষ অনেক কিছু জানিয়ে ফেলেছে, কাজেই ওনাকে নিয়ে মুখপত্র বানালে পরে সমস্যা হয়। তার মুখ দেশে যে সমস্ত কথা বলে মানুষ তো মিলাই নেয় যে উনি দায়িত্ব পাওয়ার পর কী করছিলেন, উনি কয়দিন দায়িত্বে ছিলেন, কয়দিন কি করেছেন, কিভাবে কী করেছেন, এগুলো তো অনেক কিছু আমরা কিন্তু পরে এগুলো নিয়ে আলোচনা করি, যে কারণে ওনাকে না বলানোই ভালো। আর সার্চ কমিটি এটা ভালো, এটা আমি পছন্দ করছি, সার্চ কমিটি খুব ভালো। তো ওনারা সার্চ করে তো মঞ্জুর সাহেবকে পেলেন চট্টগ্রামে, পাননি তো, মন্ত্রী সাহেব তো ওনাকে ধরা দেয় নাই, কিন্তু ওনারা সার্চ করে বাসা পর্যন্ত পৌঁছেছিলেন, পৌঁছে গেছিল, কিন্তু মন্ত্রী সাহেব তো ধরা দেয় নাই। পরে মঞ্জুর সাহেবের খুঁজে ফোনে মঞ্জুর সাহেবের ফোন বন্ধ। তো সার্চ কমিটি করে তাহলে লাভ কি? মানে সার্চ না, যাদেরকে করবে সে তো হারিয়ে লাভ যাবে। আছে আমি বলি আপনাকে, ওই আরেক লোকে বিএনপি থেকে আসছে, আরেক লোকে নিল না, এই যে পুরান ঢাকার, যে ওনাকে নিল, এবং ওনার সম্পর্কে তো ওরাই বলছে একসময় নাকি চাঁদাবাজ ছিল, অমুক ছিল, তমুক ছিল। তো এই চাঁদাবাজকে তারা তার ধরে নিচ্ছে, যাকে তাদের ভাষায় আর কি, তাকে তার ধরে নেওয়ার পর সে কিন্তু চাঁদাবাজ নাই। সে এখন হয়তো এটা নিয়ে আলোচনা হচ্ছে, অনেকে বলছে যে 2 দিন আগে যে চাঁদাবাজ ছিল সে হঠাৎ করে কীভাবে মসজিদের ইমাম হয়ে গেল বুঝতে পারলাম না। তো এই ধরনের আলোচনা কিন্তু পরে হচ্ছিল। হয়তোবা এই সমস্ত আলোচনার থেকে বাঁচার জন্য তারা ভাবতেছে যে এখন আমরা এমন লোককে নেব যাকে নিয়ে আমাদের মানে এই ধরনের কোনো আপত্তি না উঠবে অথবা কোনো বিতর্ক না জন্মাবে। এটা ভালো, আমি কিন্তু এটা পছন্দ করছি। এই সার্চ কমিটি সব দলেই থাকা উচিত, যে আপনারা দেখে শুনে নেন, কোনো সমস্যা নাই। কিন্তু কথা হলো অলরেডি যারা আছে তাদের ব্যাপারে কোনো সার্চ ইঞ্জিন চালু হবে কি না, এটা হলো আমার মূল বক্তব্য। ওনাদের মধ্যে যারা আছে, এরই মধ্যে তো আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার সম্পর্কিত একটা কথা প্রায় বলা হয়, বিভিন্ন মিডিয়াতে অনেকে বলেন যে আসিফ মিয়া সজীব ভূঁইয়া সারা দুনিয়ার মধ্যে একটা রেকর্ড করছে। সেই রেকর্ডটা হলো এত কম বয়সে এত দুর্নীতি এই পৃথিবীর কেউ আর করতে পারে নাই যেটা উনি করছেন। এই ধরনের কথা কিন্তু বলা হয়, বিভিন্ন জন বলে টলে। তো এই সমস্ত কথা তো আমাদের শুনতে ভালো লাগে না। এই ইয়াং জেনারেশনের প্রতি আমাদের একটা প্রত্যাশা ছিল, তারা বিরাট কিছু করবে, তারা নতুন বন্দোবস্ত তৈরি করবে, কী জানি রাজনৈতিক নতুন বন্দোবস্ত করবে, কত কিছু করবে। তো সেগুলি নিয়ে তো আমরা আশাবাদী ছিলাম তাদের দিকে। এখন সেই আশাবাদগুলো যারা ভেঙে দিয়েছে তাদের ব্যাপারে একটু সার্চ টার্চ করা দরকার, নাহলে কেমনে হয়। একই সাথে আরো কিছু বিষয় নিয়ে প্রশ্ন উঠেছে, যেমন একটি হচ্ছে যে বিদেশে অবস্থানরত সাংবাদিক সায়ের জুলকারনাইন তিনি বলেছেন যে জনগণের অর্থে COP29 সম্মেলনে 79 জনের টিম নিয়ে যে সাবেক প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস আজারবাইজানে গিয়েছিলেন সেইটার খরচ নিয়ে তিনি একটা প্রশ্ন কিন্তু করেছেন। সেখানে 79 জনের দল ছিল এবং সেই 79 জনের দল একটি বিরাট দল, যে দলে শেষের দিকে তার নিজের ভ্রাতুষ্পুত্র ছিলেন এবং তার পছন্দের লোকজন দিয়ে এই দলটিকে সাজানো হয়েছিল। অনেকেই রয়েছেন যাদের গুরুত্ব হয়তো তিনি দিয়েছেন, যেমন এখানে নাম রয়েছে মিস্টার সোহানুর রহমান সোহান, এক্সিকিউটিভ কোঅর্ডিনেটর ইউথ নেট গ্লোবাল। তারপরে এইখানে নাম রয়েছে তার ভ্রাতুষ্পুত্র অপূর্ব জাহাঙ্গীর, এবং আমরা লক্ষ্য করছি যে তার প্রেস উইং সবসময় 2-3 জন লোক তার সঙ্গে চলে যেতেন। আপনার কি মনে হয় যে সর্বক্ষেত্রে অপচয় কমানো হবে, ব্যয় কমানো হবে, এরকম কথাবার্তা কিন্তু অন্তর্বর্তী সরকার এসেই বলেছিলেন, আপনার মনে আছে কিনা? তারা প্রথমে বলেছিলেন উনি কোনো সিকিউরিটি ছাড়াই রাস্তায় ভ্রমণ করছেন, এটা শুধু আমরা একটা ছবি দেখেছিলাম, পরে দেখলাম যে না। তারপরে বলা হয়েছিল উনি সকল ব্যয় কমিয়ে আনছেন, কিন্তু উনি যাওয়ার আগে ব্যয় আরো চাপিয়ে দিয়েছেন, নিজে SSF এর নিরাপত্তা নিয়েছেন। এবং উনি যখন লন্ডন গিয়েছিলেন তখন একটা ভয়াবহ আর্থিক ব্যয়ের কথা সায়ের জুলকারনাইন বলেছিলেন, যে খরচটা অত্যন্ত ভয়াবহ। একটা কক্ষে তিনি ছিলেন, যে কক্ষের দৈনিক ভাড়া ছিল 6045 পাউন্ড বা প্রায় 10 লক্ষ টাকা, এবং 4 দিনে শুধু একটা কক্ষেরই বিল এসেছিল 40 লাখ টাকার বেশি। তো সর্বক্ষেত্রে ব্যয় কমানোর কথা বলে এরা বিরাট লটবহর সহ এই COP29 সম্মেলনে যাওয়া আজারবাইজানে,
এই বিষয়গুলো আসলে আপনি কিভাবে দেখেন? এটা আমি আগেই তো বললাম যে উনি তো এই দেশের মানুষ ছিলেন না রে ভাই। উনি তো এই দেশের মানুষ, আপনার আমার চিন্তার মতো করে তো উনি চিন্তা করেন না। আমার আপনার কাছে 10 লাখ টাকা বেশি মনে হচ্ছে একটা রুমের জন্য, ওনার কাছে তো বেশি মনে হয় নাই। উনি তো মনে করেন যে এই গরিব দেশের উনি মানুষ। তো নিজে কর দিতে চান নাই এবং উনি উনি কর কর মাফও দিবেন কাকে? করিয়েছেন, তাহলে এই যে টাকাটা খরচ হলো এটা আসলে আচ্ছা, উনি কাকে কর দিবেন? বাংলাদেশকে, বাংলাদেশ সরকারকে? আমাদের জনগণ। সে তো বাংলাদেশেরই লোক না রে ভাই, সে তো বাংলাদেশকে দেশই মনে করে না। আমরা জনাব শামসুজ্জামান খান আপনার কাছে জিজ্ঞেস করি, এই যে বিরাট ব্যয়, মানে ব্যয়, এই ব্যয় তো আমাদের এখনকার মাননীয় প্রধানমন্ত্রীও করছেন না কোথাও, কিন্তু আমরা দেখেছি যে তারা করেছেন। আপনারা কি এই বিষয়গুলি কখনো তদন্তে আনবেন, বা অন্তত এই ব্যয়ের একটা কোনো তালিকা বা কোনো কিছু কি আমরা জানতে পারবো যে আসলে কত খরচ করেছেন তাদের নিজেদের পেছনে এই উপদেষ্টারা? কারণ আমরা দেখেছি কার্পেট বিছিয়ে উপদেষ্টারা ভেকুর উপরে উঠেছিলেন, মানে এক্সকাভেটরের উপরে, এবং একজন নয়, উপদেষ্টা একাধিক এবং তার সঙ্গে আরো লোকজন সহ প্রায় 6-7 জন এক্সকাভেটরের উপরে দাঁড়িয়েছিলেন, তারা লাল গালিচা বিছিয়ে তারা গিয়েছিলেন সেখানে। তো এই বিষয়গুলিকে আপনারা কখনো খতিয়ে দেখবেন যে এই অন্তর্বর্তী সরকার কোথায় কোথায় অপ্রয়োজনীয় ব্যয় করেছে? আপনাকে প্রথম বলি, আমি শামসুজ্জামান খান না, সরি স্যার, আমি ভুল বলেছি। জি, জি, জি। না, একাধিকবার উচ্চারণ করছেন তো এই জন্য মনে হলো সংশোধন করে দিই। 2 নম্বর হচ্ছে, গত সরকার, যেটা অন্তর্বর্তীকালীন সরকার বলে আমরা জানি, ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব যা করেছেন, জি। এটা আস্তে আস্তে এখন সবকিছুই জনসম্মুখে আসছে। এটা একটা গণতান্ত্রিক সরকার, দুর্নীতি বিরোধী সরকার, লুটপাট বিরোধী সরকার, জনগণ সমর্থিত একটি সরকার। গণতন্ত্র যদি আপনাকে প্রতিষ্ঠা করতে হয়, স্বাভাবিক কারণে দুর্নীতি বিরোধী অবস্থান থাকতে হবে, এবং অহেতুক রাষ্ট্রীয় সম্পদ ব্যবহার করে লুটপাট করে আরামায়েশ যারা করছে তাদের ব্যাপারে একটি তদন্ত থাকতে হবে। এটা সাধারণ মানুষ বা এই যে এই আলোচনাতেও আমরা দেখলাম উঠে এসেছে। যেহেতু সরকারের বয়স একেবারেই মানে কম, 3 মাস চলছে, আমার মনে হয় এখনই মানে যে কথাগুলো বলার দরকার, এখনই যে সিদ্ধান্তগুলো নেওয়া দরকার, সেটি সম্বন্ধে নিশ্চয়ই সরকার ভাববে এবং ভবিষ্যতে আমরা সেটা দেখতেও পাবো। তবে একটি জিনিস আমার কাছে মনে হয় যে অতীত সরকারের যেই জিনিসগুলো মানে লুটপাট, দুর্নীতিযুক্ত, অনিয়ম, সেটা নিশ্চয় একটি পরিষ্কার গণতান্ত্রিক সরকার কেন কাঁধে নেবে? এই প্রশ্ন যদি সামনে আসে তাহলে স্পষ্ট করে বলা যায় অনিয়মের বিরুদ্ধে দাঁড়ানোটাই তো স্বচ্ছতার সবচেয়ে বড় দৃষ্টান্ত। পরিবেশ বিষয়ক সম্মেলনে যাবেন হচ্ছে পরিবেশ উপদেষ্টা এবং পরিবেশের সাথে সংশ্লিষ্ট লোকেরা, কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে হিজ এক্সেলেন্সি মিস্টার লুৎফি ইয়াসের সিদ্দিকী, অনারেবল স্পেশাল এনভয় অন ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স টু দ্য চিফ অ্যাডভাইজার। কপ সম্মেলনে ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের কি কাজ? এখন ওই যে আপনি যে তদন্ত কথাটা বললেন, যে এখন এমন অনেক কিছু বেরিয়ে আসবে যেগুলো কোনো প্রয়োজনই ছিল না। তিনি নিজে ওই যে একদিন একা হেঁটে প্রমাণ করতে চাইছিলেন তার কোনো কিছুই লাগে না, কিন্তু এখন তিনি অবসরে গেছেন বলে আমরা জানি। রাষ্ট্রের টাকা এখনও তাকে নিরাপত্তাগত কারণে ব্যয় করতে হচ্ছে। তো এটা তো কোনো মানে তার কথা যদি আমি সঠিক বা সত্য ধরে নিই, তাহলে তো প্রয়োজন ছিল না এই নিরাপত্তা কর্মীদের তাকে রক্ষা। এবং আমাদের আঙ্কারার যে এমবাসি বাংলাদেশের, সেই এমবাসি থেকে মোট 5 জন গিয়েছেন আজারবাইজানে। একটা দূতাবাস থেকে 5 জন ব্যক্তি, অ্যাম্বাসেডার, সেকেন্ড সেক্রেটারি, অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার 3 জন, এবং তারা সেখানে গিয়েছেন তুরস্ক থেকে। এই কপ সম্মেলনে তুরস্কের আমাদের যে দূতাবাস, সেখান থেকে 5 জন মানুষের সেখানে উপস্থিতির, মানে ওখানে দূতাবাসের আসলে কি করণীয় ছিল? এটা আমার মনে হয় ডক্টর ইউনূস সাহেব ভালো বলতে পারেন। সেটাই আমাদের জানার ইচ্ছা, যে আপনারা একটু যদি তাকে ডেকে জিজ্ঞাসা করেন যে আসলে কি কারণে এই তালিকাগুলি তৈরি করা হয়েছিল। মাসুদ কামাল, আপনার কাছে আসবো, কারণ আমরা এখানে একটা লম্বা লিস্ট 79 জনের, এবং আমরা একসময় দেখতাম যে তার প্রেস উইং আমাদেরকে বোঝানোর চেষ্টা করতো যে ওনার বাড়ি নাই, গাড়ি নাই, কিচ্ছু নাই, এবং উনি কখনো সাথে অতিরিক্ত লোক নিয়ে যান না। একবার একটা তালিকা দিয়ে বলেছিল মাত্র 7 জন না কয়জনকে নিয়ে উনি যাচ্ছেন, পরে আমরা জানলাম যে আরো বহু আছে তার সাথে। হ্যাঁ, তো এই সব কিছু ব্যাপার নিয়ে আমরা বিরতির বা ফিরে আসবো।
আজকে কোনো কারণে আমি নিজে নাম বলতে ভুল করেছি, এটা খুবই ভুল। আমি সেটার জন্য ক্ষমা প্রার্থী হয়ে একটা বিরতিতে যাই এবং চিন্তা করি কেন ভুল করেছি। ফিরে এলাম চলমানে বিরতির পর। আমাদের হাতে আর অল্প কিছু সময় রয়েছে চলমানের শেষাংশে এবং আমরা কথা বলছিলাম অতিরিক্ত ব্যয় নিয়ে। আমরা দেখেছি যে প্রায়ই এই অন্তর্বর্তী সরকার আমাদেরকে বলতেন যে আমরা খরচ কমাচ্ছি এবং তারা বড় বড় প্রজেক্টের খরচ হাজার হাজার কোটি টাকা কমিয়ে ফেলেছেন, এরকম একটা দাবি তারা করেছিলেন। এরপরে আমরা দেখলাম যে তারা খরচ কমান নাই, বরং টাকা বাঁচিয়ে হয়তো অন্যখানে খরচ করেছেন। তো এক ধরনের মুখে এক এবং মনে আরেক, অথবা মুখে এক অথবা কাজে আরেক, এরকম একটা অবস্থা তৈরি হয়েছিল এবং তার একটা নমুনা কিন্তু আমরা এখন দেখতে পাচ্ছি। কেননা শুধুমাত্র স্বাস্থ্য ব্যবস্থা যে হামই একটা ডিজিজ তা নয়, অন্যান্য রোগের যে প্রতিরোধ এবং চিকিৎসার বিষয়টি সেটিও ক্ষতিগ্রস্ত হয়েছে। আপনার কি মনে হয় জনাব মাসুদ কামাল, বিএনপি কি আসলে এই বিষয়ে নমনীয় থেকে যাবে? কেননা আমরা জনাব শামসুজ্জামান দুদুকে প্রশ্ন করেছিলাম, তিনি বলেছেন যে না, এটা তো একটা তদন্ত বিচার হওয়া উচিত, কিন্তু সেরকম কোনো উদ্যোগ দেখা যাচ্ছে না। বরং ক্রিকেট বোর্ডের কেন বিদেশে আমরা যে বিশ্বকাপে ক্রিকেট খেলতে গেলাম না, সেই বিষয়ে একটা তদন্ত কমিটি আগেই তৈরি হয়েছে, কিন্তু এইগুলি তো আরো গুরুতর তদন্তের বিষয়। নাকি এটাকে এক ধরনের মানে এড়িয়ে যাওয়া যায়, যা হবার তা তো হয়েই গিয়েছে? আমার মনে হয় তদন্ত করা উচিত, করবে কিনা আমি জানি না, কিন্তু আমি মনে করি সাধারণ মানুষের কাছে এটা একটা দাবি আছে, মানুষের দাবি যেগুলো তদন্ত হওয়া উচিত। প্রত্যেকটা অপচয়ই তদন্ত হওয়া উচিত, ছোটোখাটো অপচয়গুলিও, কিন্তু এটা কিন্তু একটা মানসিকতা। দেখেন আমাদের এখানে প্রধানমন্ত্রী প্রেস উইং তো সবসময় থাকে, প্রেস উইংয়ের লোকদেরকে আইফোন 16 দেওয়া, অমুক দেওয়া, তমুক দেওয়া, এগুলি কেন দিতে হবে? এখনও কি দেওয়া হচ্ছে? এটা কি নিয়মে পরিণত করা হলো? এবং ওই আইফোনগুলি কী হয়েছে? ওরা কি ফেরত দিচ্ছে? ওই সময় যারা পেয়েছিল ওই আইফোনগুলি ফেরত দেওয়া হয়েছে? দিয়ে দেওয়া তো উচিত, দিয়ে দেওয়া তো উচিত, কারণ তারা তো ওই দায়িত্বের বিপরীতে পেয়েছিল। তো আইফোনের দাম এখন একটা ভালো ল্যাপটপের চেয়ে বেশি। হ্যাঁ, তো এখন এগুলি তারা কেন করবে? করা তো উচিত। তাদের উপর দায়িত্ব দেওয়া হয়েছে, এটা আমানত, রাষ্ট্রের অর্থগুলো তাদের কাছে আমানত ছিল। তারা আমানত হয় কি জিনিসটা, যখন আপনার কোনো জবাবদিহিতার কোনো সম্ভাবনা না থাকে, আপনি যখন কিছু করবেন, আপনি কেউ কিছু জিজ্ঞাসা করবে না, তখন আপনার মধ্যে কিন্তু একটা বেপরোয়া ভাব চলে আসে। ওনাদের মধ্যে এগুলো ছিল, ওনাদের মধ্যে দেশের প্রতি, জাতির প্রতি ওনাদের মিনিমাম দায়বদ্ধতা ছিল না, মিনিমাম না। ওনাদের কোনো একজনকে এই উপদেষ্টার আচরণে আপনি দেখবেন না যে তারা দেশের জন্য ভাবছে, মানুষের জন্য ভাবছে, কি করা যায় ভাবছে, কিচ্ছু না। আমার আর একটা কৌতূহলী প্রশ্ন আছে, সেটা হচ্ছে যে আমরা দেখি যে যখন মানুষ উপদেষ্টা থাকেন বা দায়িত্বে থাকেন, তারা তখন ছুটে যান মানুষের পাশে দাঁড়াতে, অসুস্থ রোগীদের দেখতে চলে যান, দুর্ঘটনায় আক্রান্তদের বাড়িতে চলে যান। কিন্তু এই ব্যাপারটা কি তারা উপদেষ্টা না থাকলে আর করতে পারেন না? যেমন এই যে হামে আক্রান্ত হয়েছে এত শিশু, সেখানে অন্তর্বর্তী সরকারের সাথে জড়িত কোনো একজন ব্যক্তিও তাদেরকে দেখতে গিয়েছেন বা তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছেন, মানে সংঘবদ্ধভাবে অথবা একা, এরকম কোনো ঘটনা কেন আমরা শুনি না? রাজনীতিবিদরা কিন্তু ক্ষমতায় না থাকলেও অনেক সময় যান, কিন্তু আমাদের এই যে সুশীল সমাজের প্রতিনিধি, এত নোবেল, এত ডক্টরেট, ওনারা কেন এই কাজটা করেন না বলে আপনার মনে হয়? এটা প্রথমত এরা করেন, অন্য করেন। এক নম্বর তাদের সেই মানসিকতা নাই, দুই নম্বর হলো মায়ের খাওয়ার ভয় আছে একটা আর কি, এই কারণে যায় না। গেলে পরে আপনি সেটা মনে করেন যে মানুষ রিয়াক্ট করবে, প্রতিক্রিয়া জানাবে? রিয়াক্ট জানাবে তো, মানুষ দেখেন যাক না, ডক্টর যাক, নূরজাহান বেগম যাক। তবে নূরজাহান বেগমের চিকিৎসা খাতে মানে দেশের মানুষের জীবন গোল্লা যাক। এই বৃদ্ধ বয়সে ওনার পিছনে যে পরিমাণ খরচ সরকারের রয়েছে, উনি করেছেন সরকারের প্রতি, ওইটাও একটা হিসাব নেওয়া উচিত। আপনার কি মনে হয় যে তাকে ওখানে নিযুক্ত করার এটা একটা কারণ থাকতে পারে? যে হতে পারে ওনার বাল্যবন্ধু, ওনার আগে একই এলাকায় বাড়ি, তো একই পাড়ায় বাড়ি ওনাদের, ডক্টর ইউনূস এবং নূরজাহান বেগমের, এবং এই জন্য হয়তো ওনার একটা পার্সোনাল একটা দায়বদ্ধতা ছিল যে চিকিৎসা করানোর ক্ষেত্রে আমি একটু হেল্প করলাম না হয়। যিনি নিজে বাংলাদেশে সোশ্যাল বিজনেস করতে চান স্বাস্থ্য নিয়ে, তিনি কেন বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থায়? ভাই, স্বাস্থ্য নিয়ে সোশ্যাল বিজনেস কেমনি করা হয়? স্বাস্থ্য নিয়ে সোশ্যাল বিজনেস কনসেপ্টের জন্য ভুয়া কনসেপ্ট। এই কনসেপ্টের অর্থ কি রে ভাই? ওনার জীবনে একটা সাফল্য আছে সোশ্যাল বিজনেসে, একটা সিঙ্গেল। জনাব দুদু, আপনার কাছে আসি। আমরা দেখি কিন্তু রাজনীতিবিদরা কিন্তু যখন ক্ষমতা থাকেন না, তখনও তারা সীমিত সাধ্যের চেষ্টা করেন লোকজনের কাছে পৌঁছানোর জন্য যতটুকু পারেন। বিশেষ করে বড় বড় দুর্যোগে আমরা দেখেছি প্রায় সকলে, এমনকি ক্ষুদ্র রাজনৈতিক দলও কিছু কাজ করে। কিন্তু আমরা কখনোই কেন এই অন্তর্বর্তী তত্ত্বাবধায়ক কিংবা সুশীল কিংবা এদেরকে আমরা কখনো কেন দেখি না যে
ক্ষমতায় নাই, তাতে কি, মানে তাতে তো কেউ তো অন্তত হাসপাতালে যেতে পারতেন, কেউ তো অন্তত আক্রান্তদের বাড়িতে গিয়ে সান্ত্বনা দিতে পারতেন। আমরা তো তখন দেখেছি তারা ছুটে যাচ্ছেন জুলাই যোদ্ধাদের বাড়িতে গিয়ে কাঁদছেন, জড়িয়ে ধরছেন। আমাদের প্রধান উপদেষ্টা তো বিভিন্ন সময় কেঁদেছেন। কিন্তু এখন যে এই 400-র বেশি শিশু মারা গেল, সামান্য একটা শোকের প্রস্তাব বা একটা সামান্য শোক প্রকাশ, সেটাও তো ইউনুস সেন্টার থেকে করা হচ্ছে না। এটা এই জন্য কিন্তু রাজনীতিবিদরা করেন, কিন্তু অথচ ওই সময় তারা রাজনীতিবিদদেরকে বলেছেন 54 বছর কি করেছেন আমরা হ্যাঁ, দেখতে চাই। এটা বলছেন। ওদের একজন মহিলা উপদেষ্টা ছিলেন, নামটা মনে হচ্ছে না, উনি এই কথাটা বলার পরে আবার এটার জন্য মানে অনুতাপও প্রকাশ হয়েছে, ঠিক হয় নাই। রাজনীতিবিদরা তো রাজনীতি করেছে মানুষের কল্যাণের জন্যে। হয়তো এক একজন এক একটা দল করেন, এক একটা মতাদর্শ বিশ্বাস করেন, কিন্তু মূল টার্গেট তো সমাজ এবং দেশ, মানুষ, জনগণ। সেই কারণে অনেক দল আছে যে কখনো ক্ষমতায় যায় নাই, কিন্তু তারাও করে, তারা কাজ করে, নির্বিঘ্ন, হ্যাঁ, নির্ভীতে শুধু শহরে না, গ্রাম অঞ্চলেও অনেক মানুষ পাওয়া যাবে সারাটা জীবন সমাজ কর্মীর মতো তারা কাজ করেছেন। এই বিষয়গুলো একেবারে এড়িয়ে যাওয়া যায় না। কিন্তু যে অভিযোগগুলো এখন উঠছে গত অন্তর্বর্তীকালীন সরকারের প্রসঙ্গে, সেই মন মানসিকতা তো থাকতে হবে। সেই মন মানসিকতা তৈরি করে আমার বিবেচনায় রাজনৈতিক সচেতনতা, অর্থাৎ রাজনীতির দলের সদস্যই হতে হবে এমন কিন্তু না। এমন অনেক মুক্তিযোদ্ধা 71-এ ছিলেন, এমন অনেকে রাস্তায় গিয়ে দাঁড়িয়েছেন, সবাই কিন্তু একটা দলের জন্যই গেছেন তা না। সে দেশের জন্য, মানুষের জন্য, এই যে অনুভূতিটা, এটা তো রাজনৈতিক। কিন্তু গত সরকারের সময় যারা দায়িত্ব পালন করেছেন বলছেন, সারা কমপ্লিটলি আমার কাছে যেটা মনে হয়, তারা গোষ্ঠী এবং ব্যক্তি বা মহল বিশেষের স্বার্থে তারা কাজ করতে গেছে। এখন যেটা আমাদের সামনে এসে যেটা প্রকাশিত হচ্ছে, হ্যাঁ, আপনি যে তদন্তের কথা বললেন, যে গত সময়ের যে অবস্থায়, যেমন আজকে যে স্বাস্থ্য মানে বিষয়টা আমাদের সামনে, দায়টা কে নেবে? দায়িত্ব নিতে হবে। সেটি কোন সময় মানে সচেতনতা যেটা আমরা ওই সময় একটু শক্ত করে দাঁড়াতো, তাহলে এখন মানে এই যে শিশুদের আপনি 40,000-এর ঊর্ধ্বে আক্রান্ত, 50 ছাড়াই গেছে, মৃতের সংখ্যা 400-র ঊর্ধ্বে, ভাবা যায়? এটা তো এখন এসে আমরা এটা জানছি, কিন্তু যখন শুরু হলো তখন তো তারা ছিলেন বিজ্ঞ সব। সেই জন্য দায়িত্ব নিচ্ছেন না, ভুল হয়েছে কিনা সেটা বলছেন না, কোথায় সমস্যা হয়েছিল সেটা জানাচ্ছেন না, এবং কোনো শোক প্রকাশও করছেন না। এমনকি সাধারণ নাগরিক হিসেবে দায়িত্বশীল, কয়দিন আগেও তো দায়িত্বেই ছিলেন, ক্ষমতায় ছিলেন, একটাবার দেখতেও যাচ্ছেন না। না, এই যে একটা কথা উঠেছেন আমাদের তারেক রহমান সাহেব, উনি প্রধানমন্ত্রী হওয়ার আগে, এমনকি দেশে যখন আসেনি, কোনো জায়গায় কেউ মানে খুব কষ্টের জীবনযাপন করছেন, উনি কিন্তু দলের কোনো না কোনো উদ্যোগ নিয়ে নেতাকর্মী সেখানে পাঠিয়েছেন, কখনো অর্থ সাহায্য দিয়েছেন বা অন্য কোনো সাহায্য দিয়েছেন। রাজনৈতিক নেতৃবৃন্দ অতীতেও দেখা যাবে, মৌলানা ভাসানী বা অন্যান্য যেসব রাজনৈতিক নেতৃবৃন্দ, এই ধরনের সামাজিক কর্মের সঙ্গে তারা সবসময় ছিলেন, রাজনীতির বাইরে। কিন্তু যারা এরকম নোবেল বিজয়ী অথবা আরও বড় বড় ব্যক্তিদের আমার চোখে তো খুব একটা পড়ে নাই। সেই জন্যে আমি সমালোচনা করলে তারা হয়তো কষ্ট পাবেন, কিন্তু আমাদের প্রত্যাশা তো শুধু রাজনীতিবিদদের কাছে না, সেই কাজটা তারা করেছেন বলে এখন এই প্রশ্নগুলো তৈরি হয়েছে, মানুষ জানতে চাচ্ছে। আপনাদের দুজনকে ধন্যবাদ জানাই। আপনারা দুজনই বয়োজ্যেষ্ঠ এবং আমাদেরকে আজকে মন খুলে কথা বলেছেন, এবং আমরা আসলে কাউকে আহত বা কাউকে সমালোচনা করার জন্য আলোচনাটা করি না, আমরা আসলে খুঁজে বের করার চেষ্টা করছি। কেননা যে প্রাণগুলি ক্ষয় হয়েছে, এই প্রাণগুলি কিন্তু কতটা মূল্যবান আমরা জানারও সুযোগ পেলাম না। হয়তো এরই মধ্যে ভবিষ্যতে নোবেল বিজয়ী ছিলেন, কিন্তু আমরা তো জানি না। অতএব প্রশ্ন আমরা করব এবং জবাব দিতেই হবে, এবং সেই জবাব না পাওয়া পর্যন্ত আমরা প্রশ্ন করতেই থাকবো। এটাই গণমাধ্যমের কাজ। প্রশ্ন ভালো না লাগতে পারে, উত্তর পছন্দ নাও হতে পারে, উত্তর দেবার ইচ্ছা নাও থাকতে পারে, কিন্তু প্রশ্ন কখনো বন্ধ হবে না। প্রশ্নের মধ্যে দিয়ে আমরা সামনের দিকে এগোই, কারণ আমরা উত্তর খুঁজতে খুঁজতেই আমাদের ভবিষ্যৎকে নির্মাণ করি। সকল শিশু যারা আক্রান্ত হয়েছেন, অনেকে মৃত্যুবরণ করেছেন,
অনেক পরিবার তাদের সন্তানকে হারিয়েছেন। তাদের সকলের প্রতি সমবেদনা জানিয়ে আজকের অনুষ্ঠান এখানে শেষ করছি।